গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আগের দিন ব্লগে বলেছিলাম যে আমার সাথে সাথে মেয়েটারও শরীরটা খারাপ হয়েছে। আজ সকালবেলা ওর জ্বর এসেছে, তো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি। আজকে আর ওকে স্কুলে পাঠাবো না, যতক্ষণ পারছে ঘুমাক, রিল্যাক্স করুক। আজকে পরীক্ষা নেই, এটাই যা বাঁচোয়া। কি জানো তো, নিজের কিছু হলে না কষ্টটা অনুভব হয় না। সেটা প্রত্যেকটা মায়ের কাছে, আমার কাছে কেন, প্রত্যেকটা মায়েরই কাছে। কিন্তু যখন সন্তানের যদি কিছু হয় না, সেই কষ্টটা সহ্য করা যায় না। আজকে ভেবেইছিলাম হয়তো আমি ব্লগ দেবো না, কারণ মনে সেই ভালো লাগছে না। মন মেজাজ ঠিক না থাকলে দেখবে কী বলবো তোমাদেরই, বা ব্লগের সামনে কী দেখাবো, কী বলবো, তার থেকে বাবা না দেওয়াই ভালো। তো কাল রাতে না এখানে বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছিল না, তো আমি এই মইটাকে নামিয়ে রেখেছিলাম। আগের বার ঝড়ে এই মইটা পড়ে কিন্তু আমার এই সামনে যে বেসিনটা ছিল সেটা পুরো ভেঙে গেছিলো। তো ওই জন্য যখন দেখি ঝড় বা হাওয়া হয়, আমি এই মইটাকে শুইয়ে রেখে দিই। আর এখানে চলে এলাম এবার মেয়ের জন্য দুধ জাল দিতে, যে ঘুম থেকে উঠলেই না ওকে একটু গরম গরম দুধ যাতে খাইয়ে দিতে পারি। তারপরে চলে এলাম কিন্তু বাসি কাজকর্ম হাত দিতে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমার টপিকটা যে কী নিয়ে। বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বাট পুরো ব্লগটা যদি তোমরা দেখো, তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ দিদি, আজকে একটা সুন্দর জিনিস আমরা জানতে পারলাম বা উপলব্ধি করলাম। যদি তোমরা স্কিপ করে করে দেখো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ আমি ভিডিওর মাঝে মাঝে যেহেতু কথা বলি, আবার কখনো কখনো হয়তো ভিডিওয়ে ভয়েস দিয়ে দিই। তো ওই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবে। ছাদটা বেশ পরিষ্কার লাগছে, দেখো একদম পুরো ক্লিন লাগছে ছাদটা। কি সুন্দর লাগছে দেখো ছাদটা। কিন্তু যে আমার খুব খারাপ লাগছে কি জানো, যে জবা ফুলের পরিমাণ কি কমে গেছে। দেখো কইটুকুনি সাইজ হয়ে গেছে, কত বড় হতো দেখো, ঠিক মতন ফুলগুলো ফুটছেও না। এইবারে হয়তো একটু বৃষ্টি পড়েছে, মানে বৃষ্টি হয়েছে, এইবারে হয়তো ফুলের পরিমাণ একটু হলেও বাড়তে পারে। দেখো এগুলোর ওখানে মুখ খোলিনি, যেহেতু এখনও মেঘলা ওয়েদার আছে। ওখানে একটা রয়েছে, এই দেখো। আর এই ছোট্ট ছোট্ট কড়িগুলো জানি না ফুটবে কিনা। যদি রোদের তেজ বেড়ে যায় তাহলে আর ফুটবে না। দেখো এই জবা গাছটা আমার কি অবস্থা হয়েছে, দেখো দেখেছো জবা গাছটার কি হাল হয়েছে, শুকিয়ে শুকিয়ে দেখো, শুকিয়ে শুকিয়ে কি হয়ে গেছে জবা গাছটা। তো মোটামুটি সব ঠিকঠাকই আছে, দেখে গেলাম। মানে কালকে রাতেও তো ঝড় বৃষ্টি হয়েছে, এই গাছগুলো না একটু হেলে গেছে। এগুলোকে রোজই ঠিক করি, তাও কেন হেলে যায় কে জানে। ঠিক আছে, পুরো হেলে গেছে গাছগুলো। আর এই ফুলের কালারটা কি সুন্দর, আমি ক্যামেরা ক্যাপচার করতে পারছি না। পুরো টকটকে রানী কালার, একদম টকটকে রানী কালার যাকে বলে, ম্যাজেন্ডা কালার যেটা হয় না, সেম পুরো ম্যাজেন্ডা কালার। এটা এত সুন্দর লাগছে দেখো দেখতে। আর আমার ছাদ বাগানটা কি সুন্দর লাগছে দেখো, হাওয়া দিচ্ছে তো এখন, অপূর্ব লাগছে গো। বিশ্বাস করো, মনটা খারাপ হয়ে গেলেই না আমি না ছাদে চলে আসি। আর আমার বিশেষ করে কোথায় যেন মনটা মানে এক নিমিষে ভালো হয়ে যায়। কিন্তু এই যে রোদের জন্য ছাদে আসতে পারি না। এটার মধ্যে জল হয়ে গেছে, দেখেছো, দেখো জলটার মধ্যে। যাক বাবা, এই দুটো দিন বৃষ্টি হয় না, গাছগুলো ঠিক আছে। এই গাছটা দেখছো, এই গাছটাকে বাঁধতে হবে। এই গাছটা হেলে গেছে, এটাকে বাঁধতে হবে। আর এইখানে একটা জবা রানী লুকিয়ে আছে, এই দেখো, দেখেছো। চলো, কাঠচাপাগুলো দেখো কি সুন্দর, থোকা থোকা কাঠচাপাগুলো। কত কাঠচাপা ফুটেছে দেখো, কত কাঠচাপা ফুটেছে। আর ওখানেও নাকচম্পা হয়েছে অনেকগুলো। তো চলো একটু এলাম ছাদে, জানো তো, এসে একটু ঘোরাঘুরি করলাম, মাইন্ডটা একটু রিফ্রেশ করলাম, তারপরে আবার কাজ করব। চলো নিচে যাওয়া যাক। এই গাছটা দেখো ভর্তি হয়ে গেছে ফুলে, দেখেছো কিরকম সুন্দর ফুলে ভর্তি হয়ে গেছে। এই গাছটাও তেমনি। তো চলো নিচে যাওয়া যাক। বাবা, তো বন্ধুরা, ছাদ বাগান থেকে সিধা চলে এলাম ডাইনিং রুমটা ক্লিন করতে। অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ আছে যেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারি না, কারণ সব কাজ যদি আমি ক্যামেরায় ক্যাপচার করে করতে থাকি না, 10 মিনিটের কাজ সেটা আমার লাগবে আমার 1 ঘন্টা। আজকে সব কিছু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, যেটুকু পেরেছি সেইটুকুই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। বৃষ্টি হলেই না বর্ষাকালে এই চ্যানেলগুলোর মধ্যে পুরো কাদা জল, কোথা থেকে কি আসে জানি না, পুরো নোংরা হয়ে যায় চ্যানেলটা।
প্রত্যেক দিন এত সুন্দর করে পরিষ্কার করি, দেখো পুরো নোংরা হয়ে যায়। তাও তো দেখো ঘষে ঘষে সব পরিষ্কার করলাম। এখানটা 3টে ঘরেরই এক হাল হয়ে যায় জানো। জানলা বন্ধ থাকলেও কোথা থেকে জল আসে কে জানে, পুরো ভর্তি হয়ে যায় আর কাদাতে কাদা হয়ে যায়। তো চলো এটা পরিষ্কার করে নিই অফ ক্যামেরায়, তারপর কথা বলছি। এদিকে বন্ধুরা, আমার আর আমার মেয়ের শরীর খারাপের কথা শুনেই কিন্তু মা বাড়িতে চলে এসেছে। আমার অনেক বড় প্লাস পয়েন্ট যে আমার কাছে আমার মাকে পাশে পেয়েছি। এত বড় হয়ে গেছি, আমার মেয়েও এত বড় হয়ে গেছে, আমাদের সাথে যে আমার মাকে আমরা পাশে পেয়েছি, সত্যি হয়তো এটা আমার অনেক বড় সৌভাগ্য বা কিছুটা পূর্ণ হয়তো করেছিলাম। কি বলতো, মায়ের মুখটা দেখলেই না সন্তান অনেকটা রিলিফ বোধ করে। মানে ভাবি মা কিছু করুক না করুক আমার পাশে আছে। এই যে বড় সাপোর্টটা না একমাত্র মা দিতে পারে, বিশ্বাস করবো। মানে সন্তান যখন বিপদে পড়ে তখনই মায়ের যে কোনো বিকল্প হয় না, তখনই সে কিন্তু খুব বেশি করে ফিল করে। এখন যেমন আমি বেশি করে ফিল করছি। আমি কেন, যে কোনো সন্তান যখনই সে বিপদে পড়ে তখনই কিন্তু ফার্স্ট তার মুখ দিয়ে কিন্তু মা শব্দটা বেরোয়, মা তুমি কোথায়। এখনও আমার মেয়ে বড় হয়ে গেছে, এখনও মা তুমি কোথায় শুধু এইটুকু বলবে। ও কিন্তু কিছু অর্ডার করবে না বা কিছু বলবে না এটা দাও সেটা দাও, বলবে মা তুমি কোথায়, একটু আমার পাশে এসে বসো, ব্যাস। আর কিছু না, কখনো বলে না মা আমার হাত টিপে দাও, পা টিপে দাও, মাথা টিপে দাও, কোনো দিন বলে না, শুধু একটু বলে মা আমার পাশে এসে বসো। বন্ধুরা, এবার চলে আসি মেন পয়েন্টে, যে টপিকটা নিয়ে বলেছিলাম আজকে আলোচনা করবো, সেই টপিকে চলে আসি। জীবনে চলতে গেলে যে সবসময় পজিটিভ থিঙ্কিংই কাজে লাগবে এটা আমি সবসময় মানি না। মানে তুমি যে কাজটা করছো তার থেকে যে তুমি পজিটিভ রেজাল্টই পাবে এই থিঙ্কিং নিয়ে তুমি এগোও সবসময়, তাহলে তুমি কিছুটা হলেও কিন্তু ডিপ্রেসড হয়ে পড়বে। কিছু কিছু জায়গায় তোমার নেগেটিভ থিঙ্কিং করে রাখা ভালো, তাতে লাইফে না ডিপ্রেশন কম আসবে, একটু কম কষ্টটা পরিমাণটা একটু কম হলেও পাবে। একটা এক্সাম্পল দিলে তোমরা আরও বেশি ইজিলি বুঝতে পারবে। একটা সময় যখন আমার চ্যানেলটা পুরোপুরি রিচ ডাউন হয়ে গেছিলো, মানে ভিউজ পাচ্ছিলাম না, ভাবছিলাম যে মনে হয় না এই প্ল্যাটফর্মটা আমার জন্য নয়, আমি এটা ছেড়ে দেবো। একটা পজিটিভ মাইন্ড নিয়ে এগেছিলাম, মানে যখন আমি এই প্ল্যাটফর্ম শুরু করেছিলাম একটা পজিটিভ মাইন্ড নিয়ে শুরু করেছিলাম যে না এর থেকে আমি সাকসেস পাবো বা এর থেকে আমি কিছু পাবো, এই পজিটিভ থিঙ্কিং নিয়েই আমি এগোচ্ছিলাম। হট করে যখন চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায় তখন আমি প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে যাই। আর এই ইউটিউব চ্যানেল খোলার পেছনে আমি যাদের অবদান অস্বীকার করতে পারবো না, সেটা হচ্ছে আমার পিস্তুত 2 ভাই আছে আর 2 বড় ভাইয়ের বউ একটা আছে। মানে এরা 3 জন ছাড়া আমি এত দূর সত্যি কথা আসতে পারতাম না। হ্যাঁ, আমি হার্ড লেবার দিয়েছি ঠিকই, কিন্তু এরা 3 জন প্রতিনিয়ত আমাকে এত পরিমাণে হেল্প করে চলেছে। আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানতামই না, কিভাবে করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে থাম্বনেল করতে হয়। যখনই আমি বিপদে পড়েছি তখনই ওদের ফোন লাগিয়েছি, ইভেন রাত 12টার সময় ওদের ফোন করেছি, ওরা আমাকে রেসপন্স করেছে, ওরা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। তো সেই ভাইয়ের বউকে আমি যখনই ডিমোটিভেট হয়ে যাই এই ব্যাপারটায়, তখন ওকে ফোন করে বলি দেখ, ও আমার থেকে অনেক ছোটো, আমার ভাইয়ের বউ, ওকে ফোন করে বলি দেখ আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা আমার জন্য নয়, আমি হয়তো এটায় কাজ করতে পারছি না, কারণ আমি দিনে দিনে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কারণ আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাচ্ছে, আমি ভিউজ পাচ্ছি না, যে পরিমাণে আমি লেবার দিচ্ছি তার থেকে আমি পজিটিভ কিছু পাচ্ছি না। তখন ও অনেক ছোট্ট, ও আমার থেকে বলেছি অনেক বাচ্চা মেয়ে, তো আমাকে বলল দিদি তুমি সব কিছুর থেকেই যে পজিটিভ জিনিস পাবে বা সব সময় যে তুমি পজিটিভ থিঙ্কিং করে এগোবে এইটা কিন্তু ঠিক না। তুমি এই নেগেটিভ ভেবে নাও যে তুমি তোমার 10% করো, তুমি 100% তুমি দাও, কিন্তু ওই ব্যাপারটায় তুমি ভাবো যে তোমার ভিউজ 0, কালকে তুমি ভিডিও আপলোড করে ছেড়ে দাও, ভাবো যে ওটার থেকে তুমি কোনো ভিউজই পাবে না, একদম 0 ভিউজ পাবে, ভেবে তুমি কাজ করতে শুরু করো। মানে নেগেটিভ চিন্তাটাকে নিয়েই তুমি কাজ শুরু করো। এটা কিন্তু বলছি না যে তুমি নিজেকে নিজে নেগেটিভ ভাবো যে তোমার দ্বারা কিছু হবে না, এইটা কিন্তু ভেবো না। ভাববে আমি আমার 100% দেব, এইবারে এটা হলেও হতে পারে, না হলেও হতে পারে, 0 আসতে পারে, 100 হতে পারে। এই নেগেটিভ থিঙ্কিং নিয়ে যখন আমি এগোবো
যদি আমি দেখছি যে ঠিক আছে 1 দিন 2 দিন 3 দিন 5 দিনের মাথায় যখন সেই ভিউজটা 1000-এ পৌঁছে যাবে, তখন কিন্তু তোমার মধ্যে একটা আলাদা আনন্দই কাজ করবে। আর প্রত্যেক দিন যদি পজিটিভ থিঙ্কিং নিয়ে এগোও যে না কালকে আমার ভিউজ আসবে, কালকে আমার 100 হবেই, পরের দিন আমার 200 হবেই, এবার তোমার দেখছো যে না তোমার হচ্ছেই না, সেই তোমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাচ্ছে, সেই তোমার ভিউজটা 0-তেই পড়ে রয়েছে, তুমি কিন্তু অনেক বেশি ডিপ্রেশনে চলে যাবে। দেখো বন্ধুরা, আমার কথার কিন্তু কোনো উল্টো মিনিং করো না, আমি কিন্তু বারবার বলছি যে পজিটিভ থিঙ্কিংয়ের বিকল্প কিছুই হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের নেগেটিভ থিঙ্কিং করে রাখা ভালো, যাতে ভবিষ্যতে গিয়ে আমরা কষ্ট না পাই। যেমন ধরো আমরা যখন সন্তান মানুষ করি, সব সময় আমাদের মাইন্ডে ফার্স্ট কী আসে যে না আমরা সন্তানকে মানুষ করছি, সন্তান বড় হয়ে আমাদের ঠিক ফিডব্যাক দেবে, ঠিক আমাদের দেখবে, এই চিন্তাধারা কিন্তু আমাদের মাথায় বসে থাকে। যখন আমরা ভবিষ্যতে গিয়ে সেই ফিডব্যাকটা সন্তানের থেকে না পাই, তখন আমরা প্যারেন্টসরা ডিপ্রেশনে পড়ে যাই যে কী হলো, এত কষ্ট করে বাচ্চা মানুষ করলাম, বাচ্চায় কী হারলো, আমাদের দেখছে না। এই থিঙ্কিং করে কিন্তু বাচ্চা মানুষ করবে না। সবসময় মানুষ ভাববে যে আমি আমার ডিউটি পালন করছি, আমি বাবা, আমি মা, আমি আমার কর্তব্য পালন করছি, এরপর সন্তান দেখলে ভালো, না দেখলেও ভালো, কোনো যায় আসে না। এইভাবে যদি তুমি মানসিক স্ট্রং হয়ে তুমি বাচ্চা মানুষ করো, তুমি লাইফে তুমি কোনো সময় কষ্ট পাবে না। হয়তো আমার কথাগুলো অনেকের কাছে ভালোও লাগবে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে। আমার মতন করে যদি ভাবো না, তাহলে দেখবে কথাগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি যুক্তি রয়েছে। তো এখানে দেখো কথা বলতে বলতে রান্না হয়ে গেল। মেয়ে একটু বললো মা আলু ভাজা খাবো, বাট ঝাল ঝাল করে খাবো, ওই জন্য না আমি একটু আলু ভাজার মধ্যে চিলি ফ্লেক্স নিয়ে দিয়েছিলাম। তো কণিকাদি তুমি আমায় কোশ্চেন করেছিলে যে আমি আদা রসুন বাটাটা কিভাবে স্টোর করে রাখি। আমি আদা রসুন বাটা 4-5 দিনের জন্য বেটে রাখি, ইভেন 7 দিনের জন্য বেটে রাখি। অবশ্যই ডিপে স্টোর করি, নর্মাল টেম্পারেচারে রাখবে না, মানে নর্মাল ফ্রিজে কিন্তু রাখবে না, ডিপে রাখবে, তাহলে কিন্তু আদা রসুনে কোনো গন্ধ হয় না। আর নর্মাল যদি ফ্রিজে রাখো তাহলে কিন্তু 2-3 দিনের পর না একটা বিচ্ছিরি গন্ধ বেরিয়ে যায়। আর আমার মতন এই রকম টিপস তোমরা কে কে করো, মানে একদম সাধারণ ট্রিপিক্যাল হাউসওয়াইফের যে বুদ্ধিগুলো হয়, আমি কিন্তু কোনো জিনিস ফেলার আগে না আগে পুরোটাকে কেটে ভালো করে কাচিয়ে যতটা পারি ততটা কিন্তু সংগ্রহ করে রাখার চেষ্টা করি। অনেকে দেখেছি রিফিল প্যাক শেষ হয়ে গেলে না সেটা দেন অ্যান্ড দেয়ার ফেলে দেয়, কিন্তু কেটে দেখবে যে ওর ভেতর কতটা পরিমাণে, মানে মিনিমাম ওটা দিয়ে তুমি 7 দিন ইজিলি কিন্তু হ্যান্ড ওয়াশ করতে পারবে। তো এইভাবেই কিন্তু আমরা সংসারের টাকা সাশ্রয় করতে পারি। তো যাই হোক, অনেক দিন ধরে না এই স্টোরেজ বক্সগুলো পড়ে এসেছে আমার, এটা আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, পড়েই রয়েছে পার্সেল, আমার টাইমের জন্য খুলতেই পারিনি, ভাইয়ের বিয়ে গেল, তারপর শরীর খারাপ হলো, এইবারে মেয়ের পড়লো, তো ভাবলাম না আজ যে করেই হোক আমি এইটাকে উদ্ধার করবই। আলমারিটার পুরো বেহাল অবস্থা হয়ে গেছে, অনেক দিন গোছাতে পারিনি। আর বাড়িতে মানে একটা যে অকেশন ব্যাপারে থাকে, প্রত্যেক দিন শাড়ি নামানো, চুড়িদার নামানো হয়েছে, ঠিকঠাকভাবে রাতে এসে গোছাতে পারিনি, তালগোলভাবে ছিল, ওই জন্য ভাবলাম আজ যে করেই হোক এই পেন্ডিং কাজটা আমি সমাপ্তি ঘটাবো, সে আমার যতই শরীর খারাপ হোক আর যতই কাজের লেট হোক। তো আস্তে আস্তেই বন্ধুরা কাজটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। স্টোরেজটাকে সাজিয়েছি আর একদম সুন্দরভাবে, শুধু আর একটা বাকি আছে, এইখানটা আমি কিনে নিলে এটা পুরো একটার মধ্যেই অর্গানাইজ হয়ে যাবে। মানে এরকম একটা বক্স কিনলেই এইগুলো সব কিন্তু একটার মধ্যে ঢুকে যাবে। আর দেখো এখানে আমার কতটা ফাঁকা জায়গা রয়ে গেল, পুরো ভর্তি হয়েছিল আমার না, এখানে জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে গেছিলো। তো দেখো কি সুন্দর অর্গানাইজ হয়ে গেল। যেমন ধরো এটার মধ্যে আমার মেয়ের শুধুমাত্র টপ রয়েছে, টপ আর ইনার যেগুলো সেগুলো সব এর মধ্যে ঢুকে গেছে। এর মধ্যে রয়েছে আমার লেগিংস, ঠিক আছে, লেগিংস, তারপরে প্যান্ট যেগুলো রয়েছে, ফুল প্যান্ট এগুলো রয়েছে। আর এইটার মধ্যে আমার শুধু কুর্তি রয়েছে, ওটার মধ্যে মেয়ের ফ্রক রয়েছে, আর এটার মধ্যে আমার এক্সট্রা কিছু জিনিস রয়েছে সালোয়ার কামিজ, যেগুলো সবসময় পরি না সেটা রেখেছি। তো ব্যাস এবার যেটা ইচ্ছার দরকার হবে সেটা নামিয়ে নিয়ে রেখে দিলেই হয়ে যাবে, তাহলে আমার জিনিসটা পুরো ঘাটলো না, কত সুন্দর অর্গানাইজ রইলো দেখো। না বাবা না, এটা একটু 10 মিনিট পর খাবে, আর ডেট দেখে খাবে না, এখানটা খাবে, ঠিক আছে। এখন একটু ভালো লাগছে মা? ঠিক আছে, একটু রেস্ট নাও তুমি, ঠিক আছে। আমি না বইটা দিয়ে গেলাম, যদি শুয়ে পড়তে পারো তো পড়ো, ঠিক আছে বাবা।
হেডফোন দিয়ে কী করে বাবা এখন? হ্যাঁ, কি পড়া শুনছো? হ্যাঁ। একটু রেস্ট নাও না, আজকের দিনটা নাই পড়লে মা। হ্যাঁ, তো বন্ধুরা আজকে মনে হয় না বেশি কিছু শেয়ার করতে পারবো তোমাদের সাথে, কারণ বুঝতেই পারছো মেয়েটার শরীরটা ভালো না। তো ওর সাথেই বেশিক্ষণ কাটাবো, মানে যে এটা আমি বলি না, যে কোনো মাই যে সন্তানের শরীর খারাপ হলে সবসময় চায় যে কাজ কম করে মেয়ের সামনে বা ছেলের সামনে, সন্তানের সামনে বেশিক্ষণ বসে থাকবো, মানে মনটা ভালো লাগছে না। আমার শরীর খারাপ হয়েছে তো ঠিক আছে, কিন্তু মেয়েটার পরীক্ষার মধ্যে ওর এরকম হয় গো, যখনই ওর পরীক্ষা হয় না, কোনো না কোনো পরীক্ষার মধ্যে ওর শরীর খারাপ হবেই হবে। আর ওর শরীর খারাপ যখন হয় এত চরম পর্যায়ে পৌঁছে যায়, মানে সেটা কি বলবো, মানে ওর জ্বর উঠলে 102-3 উঠে যায়। যতক্ষণ না পুরো গা স্পঞ্জ করে দিতে হচ্ছে, যতক্ষণ না মাথায় জলপট্টি দিচ্ছি, ততক্ষণ ওর জল নামবে না। ভয়ানক ভয়ানক জিনিস হতো ওর সাথে ছোটোবেলা, এত পরিমাণে ও ভুগত। তো যাই হোক, যা ঠাকুর আছে সাথে, সব ঠিকঠাক হয়ে যাবে। তো খাওয়ানো হয়ে যাওয়ার পর ও নিজেই ওষুধ খেয়ে নিয়েছে। তোমার সাথে পরে অনেক গল্প বলবো, যে ছোটোবেলার কথা, মানে ওকে সত্যি কথা বলতে গেলে আমার মেয়ের পেছনে তেমন কোনো দিনও পরিশ্রম করতে হয়নি, মানে কি বলবো, টাচুট করতে হয়নি। ওর নিজেরটা নিজের সব, ওর 102-3 জ্বর, আমি কিন্তু ওকে রেখে কাজ করেছি, আমাকে এতটুকু জ্বালায়নি বা করেছি। আর একা একা একদম যখন পারতাম না তখন বাপের বাড়ি চলে যেতাম, বলেছিলাম আমার বাপের বাড়ি একদম সামনে, বাপের বাড়ি চলে যেতাম। কিন্তু এখন সেই স্কোপটা নেই, মাও রয়েছে, মা অনেকটা করছে, অনেক হেল্প করছে। কেন মিথ্যা বলো, মা না থাকলে আমি হয়তো পারতাম না, কারণ আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে। তারপর মেয়েটা বলছে মা আমায় একটু জল দাও, মা একটু এইটা দাও সেটা দাও, এগিয়ে দেওয়া, মা অনেকটা করছে। বলছি না, একটা মাই তার সন্তানের দুঃখ কষ্ট বোঝে, পৃথিবীতে আর কেউ বোঝে না, কেউ না, মা ছাড়া কেউ বোঝে না। মানে যদি কেউ বলে না যে আমি মায়ের মতন, ভুল কথা, আমি মনে করি না গো, বিশ্বাস করো। মায়ের জায়গা কেউ নিতে পারে না, কেউ নিতে পারে না। আমি একটা মা, আমি ফিল করি, আর আমার সন্তান পরে ফিল করবে, ঠিক তেমনি গো। আমার মাও যেমন আমার কষ্টটা বুঝছে, ঠিক তেমনি আমি আমার সন্তানের কষ্টটা বুঝছি। তো সরি, কারোর কিছু যদি মনে লাগে বা খারাপ লাগে কিছু মাইন্ড করো না, এটা একদম বাস্তব কথা গো, এটা মানতে হবেই সবাইকে। তো চলো বন্ধুরা, আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এখানে ডাল আছে, এখানে আমের টক মিষ্টি ঝাল করেছি, ও এখানে একটু ডাল এক্সট্রা ছিল কালকের। আর এখানে পটল ভাজা আছে, কুমড়ো ভাজা, আলু ভাজা আছে, আর এখানে নিম বেগুন আছে। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। তো চলো এবার স্নান করি, তারপরে আবার ফিরছি বিকেলবেলা, ঠিক আছে? চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, ওয়েদারটা পুরোপুরি একদম কী বলে চার্মিং হয়ে গেছে। আর মেয়ে বললো মা আমাকে একটু কেক বানিয়ে দেবে। ও না বাইরের কেক, মানে দোকানের কেক খেতে খুব একটা পছন্দ করে না, ওকে বাড়িতে যদি একটু কেক বানিয়ে দেয় ও খুব ভালোভাবে তৃপ্তি করে খায়। তো এটা হেলদি, সবই ঠিকঠাক আছে, অসুবিধা কিছুই নেই। তো মেয়েটার শরীর খারাপ, আমি ঠিক আছে করে দেবো বলে 2 পিস বানিয়ে দেবো, মানে 2টো কাপ কেক। তো আমার কাছে মাইক্রোওভেন নেই, আমি সবসময় কিন্তু কড়াই, মানে হাঁড়িতে বা কড়াইতে বা প্রেশার কুকারেই কিন্তু আমি কেক বানাই। আজকে আমি কিন্তু হাঁড়িতেই কেক বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে দেখলে নর্মাল টেম্পারেচারে আমি দুধ দিলাম, একটা ডিম দিলাম, ময়দা দিলাম, তারপরে চিনি গুঁড়ো করে দিলাম, আর দিলাম হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স। অবশ্যই কিন্তু মাপটা ঠিকঠাকভাবে করে নেবে। দেখো আমি তো আর কেক তোমাদের শেখাচ্ছি না, জাস্ট মানে করছি, রেসিপিটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি। আর ভ্যানিলা এসেন্সটা একটু অল্প পরিমাণে দিলাম, বেশি ডার্ক হয়ে গেলে গন্ধটা চড়া হয়ে যায়। তো ভালো করে ব্যাটারটাকে না মেল্ট করতে হবে, যত ব্যাটারটাকে ভালোভাবে গুলতে পারবে তত কিন্তু কেকটা ফ্লাফি হবে বেশি। তো দেখো আমি এইভাবে ব্যাটারটা গুলে নিলাম, তার উপরে আমি যে মানে কাপ কেকের যে মোলগুলো আছে ওর মধ্যে ভালো করে কিন্তু বাটার লাগিয়ে নিয়েছিলাম আগে। তারপরে আমি হাফ কাপের মতন আমি ব্যাটার ঢেলে দিলাম, কারণ পুরোটা ঢালবে না, তাহলে কিন্তু যেহেতু যখন কেকটা ফুলে উঠবে তাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে, মানে লিক করে যাওয়ার চান্স আছে। আর এরকম
একটা হাঁড়ি নিয়েছি, তার উপর এই যে এরকম হিট ম্যাট যেটা হয় সেটা বসিয়ে দিয়েছি। তার ওপরে কিন্তু আমি কাপ দুটো বসিয়ে দেবো। বেশি না, 15 মিনিট মতন লাগবে, তারপরেই কিন্তু কেকটা আমার রেডি হয়ে যাবে। একটু কোনো টুথপিক দিয়ে বা কোনো একটা কাঁটা চামচ দিয়ে ঢুকিয়ে দেখবে যে ঠিকঠাকভাবে, যদি দেখো যে না চামচের কোনো কিছু লাগছে না, তাহলে ভাববে তোমার কেক রেডি। দেখো কেকটা কতটা পরিমাণে ফুলে উঠেছে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরাও কিন্তু ইজিলি কিন্তু বাড়িতে এইরকম কাপ কেক বানিয়ে কিন্তু বাচ্চাদের দিতে পারো। এটা অনেকটা হেলদি, মানে পয়সাও সাশ্রয় হয়, প্লাস শরীরের পক্ষে অনেকটা হেলদি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বন্ধুরা ঘড়িতে বাজে 7টা, আর এখানে কিন্তু আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝোড়ো হাওয়া বইছে। দেখো বিদ্যুৎও চমকাচ্ছে কিন্তু। তো যাই হোক, আমি ওখানে মেয়ের জন্য কেক বসিয়ে এসেছি গ্যাসে, আর ব্লগটা বেশি বড় করছি না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন ইন্টারেস্টিং ব্লগে। তখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা।